हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल वेलकम टू माई নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে আজকে একটু বেড়াতে, আর যাব হচ্ছে আমার মায়ের মাসির বাড়িতে। অনেক বছর যাওয়া হয়নি, আর আমার আর নীলের তো যাওয়াই হয়নি। মানে আমি তো গিয়েছি কিন্তু নীল যায়নি, সেই জন্য সবাই মিলে যাব আর দেখা সাক্ষাৎ করে আসবো। দিদার বাড়ি যেতে গেলে কোচবিহারের উপর দিয়েই যেতে হয়। কোচবিহার থেকে আধ ঘন্টা সময় লাগে, তেনাদের বাড়িটা একটু গ্রামের দিকে, তো এই জন্যই কোচবিহারটা আমরা ঘুরে নেব একসাথে। রাজবাড়িতে আমাদের কখনোই যাওয়া হয়নি, তো সবাই মিলে একসাথে রাজবাড়িটাও ঘোরা হয়ে যাবে। গিয়েছি, আমি গিয়েছি, নীল গিয়েছি, সবাই গিয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে একসাথে আমরা কখনোই যাইনি। আর যাওয়ার পথে দেখুন কত কুয়াশা, এত সুন্দর লাগে আমার এই কুয়াশাটা। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ির ওখানে কুয়াশাই হয় না, শুধু ওই এলাকাটাতে কুয়াশা হয় না, বাকি ওইখান থেকে বেরিয়ে পড়লে কুয়াশা দেখা যায়। সেই জন্য ভালো লাগে আমার কুয়াশা দেখতে। তো আমার শ্বশুরবাড়ির ওখানেও প্রচণ্ড কুয়াশা হয়, যেহেতু গ্রাম, তার কুয়াশাতে মনে হয় বেরিয়ে লাফিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, আমার এরকম একটা ভালো লাগে। তো এই যে দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি চিলাপাতা ফরেস্টে। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের চিলাপাতা ফরেস্ট, অনেক বড় একটা ফরেস্ট আর কি। পেরোতে প্রায় এটা সময় লেগে যায় আধ ঘন্টার মতো। মানে আমাদের বাড়ি থেকে যেতে কোচবিহার যেতে গেলে চিলাপাতা ফরেস্ট পেরিয়ে যেতে হয়, না হলে আলিপুর হয়ে ঘুরে যেতে হয়। তো এটাই শর্টকাট রাস্তা পড়ে, এখান থেকে গেলে পরে 1 ঘন্টার টাইম আর কি আমাদের কম লাগে। বাসে করে গেলে 2 ঘন্টা প্রায় সময় লাগে, 2-2.5 ঘন্টা। আর নিজের গাড়িতে করে গেলে, পার্সোনাল গাড়ি নিলে পরে তো আপনার ওই 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আর এই যে দেখুন এখন আমরা চলে এসেছি এক রেঞ্জ অফিসে, কোদাল বস্তি বলে রেঞ্জ অফিস আছে। তো এখানে আমাদেরকে এন্ট্রিটা করাতে হবে। এখানে কোনো চার্জেস লাগে না, কিন্তু হ্যাঁ কিছুদিন পর থেকে এখানে চার্জেস নিবে শুনলাম, যে ড্রাইভার মামা আছে তিনি বলছিলেন। এত জাঁকিয়ে পড়েছে যে মানুষ ছেড়ে পশু পাখিরা কিন্তু আগুন পোহানো শুরু করেছে। আমরাও কিন্তু বাড়িতে আগুন পোহাই, আর এটা কিন্তু খুব ভালো লাগে আর কি। শীতের সময় সবাই মিলে বসে আগুন পোহাও আর গল্প করো। তো কথা বলতে বলতে আমরা আবার ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখুন এখন একদম ঘন ফরেস্ট। এই ফরেস্ট নিয়ে অনেক কথা রয়েছে। এই ফরেস্টের সব রকমের জীবজন্তু আছে। আর সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা বলতে 4টার পরে নাকি আগে একদম গাড়ি যাতায়াত করতো না, যদিও যেত তাহলে 1-2-3টা গাড়ি একসাথে যেত, কারণ অনেক চোর ডাকাতেরও ভয় ছিল সেই সময়। এখন সেসব নেই, কিন্তু পশু পাখি অনেক রয়েছে। এখন আমরা পৌঁছে গিয়েছি কোচবিহার রাজবাড়িতে। আর রাজবাড়িতে ঢোকার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিট আমাদের 25 টাকা করে পার হেড নিয়েছে। আর যারা ফরেনিয়াররা আছে তাদের জন্য কিন্তু চার্জেসটা একটু বেশি। আর এই যে এখন আমরা ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এখান থেকে দেখুন রাজবাড়িটা দেখাই যাচ্ছে, কিন্তু কুয়াশায় আচ্ছন্ন। এত সুন্দর লাগছিল সকাল সকাল। আমি কখনো এত সকালে কিন্তু কোচবিহার রাজবাড়িতে, যদি আমাদের কখনো আসা হয়নি। আর এত সত্যি খুব সুন্দর লাগছিল। দেখুন চারিদিকটা কতটা সুন্দর। মানুষজন খুব কম এসেছে, মানুষজন কিন্তু কম। এখন বাজে প্রায় 9টা 9:30। আর এই যে পুকুরটা দেখছেন সেটা কিন্তু রাজার আমল থেকেই, যা আছে যেমন আছে তেমনই রয়েছে, খালি গাছগাছালিগুলো একটু সুন্দর করে বানিয়েছে, ব্যাস এটুকুই। বাকি রাজবাড়িটা ঠিক তেমনটাই রয়েছে। আর এই রাজবাড়ির কালারটাও কিন্তু সেই আমল থেকে এমনই চলে আসছে। 1887 সনে এই রাজবাড়িটা নৃপেন্দ্র নারায়ণের নেতৃত্বে রাজবাড়িটা তৈরি করা হয়েছিল। এক ব্রিটিশ কোম্পানিকে দিয়ে এই রাজবাড়িটা তৈরি করেছে, যেন বিদেশে যে বাড়িঘরগুলো হয় তার একটু ছোঁয়া রয়েছে। আর এই যে আমরা এখন বাইরে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছি আর কি। ভিতরে গেলে পরে তো আবার বাইরে এসে ফটো তুলবো না। আর এত সুন্দর ওয়েদারটা, হ্যাঁ 12টার মধ্যে এই কুয়াশাটা আর হয়তো থাকবে না, তাই জন্য ভাবলাম কিছুটা ছবি টবি তুলে নেই বাইরেই। তো এখন আমরা চলে যাব ভিতরে। আর ভিতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো যেটুকু আপনাদেরকে দেখাতে পারবো, দেখাতে দিবে, সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো এখানে কোচবিহারের প্রাসাদের বিষয়ে কিছুটা লেখা আছে। আর এই দেখুন কতটা সুন্দর চারিদিকে, এই যে বাগান গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে আর এত সুন্দর কাটিং করেছে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু পুরোনো সব জিনিসের বিষয়ে জানতে, আর পুরোনো রাজবাড়ি বিশেষ করে রাজাদের আমলের বা কোনো মন্দির হোক, এগুলো ঘোরাফেরা করতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে। তো এখন আমরা একদম ভিতরে চলে এসেছি, যেখানে মেন আর কি রাজাদের যে বৈঠকখানা আর কি ছিল, মেন এন্ট্রান্সটা। তো এখানে আমরা চলে এসেছি। আর এখানে দেখুন সেই সময়ের যে মানে সেই সময়কার যে ছবি টবিগুলো সেগুলো এখানে লাগানো আছে। আর সব কিছু বিষয় এখানে লেখা আছে, সব রাজাদের ছেলে মেয়ে, তাদের যতজন রাজা ছিলেন তাদের সবার ছবি দেওয়া আছে আর নাম লেখা আছে। তো আপনাদেরকে এক এক করে দেখাতে পারলাম না,
এত বছর পুরনো নিদর্শন রাজপ্রাসাদ এখন স্টিল দাঁড়িয়ে আছে, এটাই দেখে একটু অবাক লাগে যে এত সুন্দরভাবে সেই সময়কার আমলে বানিয়েছিল, কিভাবে এগুলো তৈরি করেছিল, এগুলো জানতে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা, যারা আপনারা কোচবিহারে আসেননি তারা একবার এসুন, ঘুরে যান, এখানে ভালো লাগবে আপনাদেরকে। আর হ্যাঁ, আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যাতে নভেম্বরের দিকে আসার। এখানে অনেক বড় মেলা হয় রাস পূর্ণিমার সময়, নভেম্বর রাস পূর্ণিমার সময় এখানে মেলাটা হয়। রাজাদের যে কুল দেবতার মন্দির রয়েছে, মদনমোহন মন্দির, সাগর দিঘি, তো সেখানেই আর কি মেলাটা সেই আমল থেকে শুরু হয়েছিল আর এখনো চলছে। দেশ বিদেশ থেকে মানুষ আসে এখানে ঘুরতে আর নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা যদি আসেন তাহলে নভেম্বরে আসবেন, আপনাদের কোচবিহারও ঘোরা হবে আর মেলাও দেখা হবে। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর যারা কোচবিহার থেকে আমার ব্লগ দেখেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা আমার ব্লগ দেখেন বা কেউ আছেন কিনা বলে। আর এই যে এখন আমরা উপরে চলে এসেছি, আর উপরে কিন্তু রাজাদের আমলের ব্যবহৃত সব জিনিসপত্র মিউজিয়াম হিসেবে রাখা আছে, মানে মিউজিয়াম করে দিয়েছে। তারা সেই সময় যেসব জিনিসপত্র ইউজ করতেন সেগুলো এখানে রাখা আছে। আর এখানকার তাদের অস্ত্রশস্ত্র, কীভাবে তাদের জীবনযাপন চলতো, কী কী সব জিনিস তারা তৈরি করতেন বা ইউজ করতেন সেগুলো সব কিছু রাখা আছে। অস্ত্রাগারে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে কিন্তু সিঁড়িটাও কাঠের তৈরি, আর কাঠের তৈরি বহু জিনিস রয়েছে। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি অস্ত্র যেখানে রাখা আছে, অস্ত্রশস্ত্র, সেই সময় কি কি অস্ত্র ইউজ হতো। তো এখানে তো আপনাদেরকে বললামই ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য দেখাতে পারলাম না। তারপর আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি নিয়ে নিয়েছিলাম। দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগছে। আর পেছনে কিন্তু আমাদের যাওয়া হলো না, পেছন দিকটা আপনাদেরকে দেখানো হলো না। পেছন দিকেও খুব সুন্দর গার্ডেন করা আছে। তো এখন আমরা এখানে কিছু ফটো নিয়ে তারপরে চলে যাব। যদি এই রাজপ্রাসাদটা সুন্দর করে রং করা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। যখন আমি এসেছিলাম তখন সেই রং করা হয়েছিল। আর এই যে আপনাদেরকে বললাম এখানে সব কাঠের তৈরি অনেক জিনিস রয়েছে। দেখুন সিঁড়িটাও কিন্তু সেই সময়ের সেই আমলেরই, এখনও কাঠেরই রয়েছে আর একদম খুব সুন্দর সিঁড়ি রয়েছে, কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয়নি। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, বাইরে চলে এসেছি, চলে যাব। আর এখান থেকে আমরা সিধা চলে যাব হচ্ছে আমার দাদুর বাড়িতে। তারপরে আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম। আর দেখুন কুয়াশাটা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু তারপরেও অনেক ঠান্ডা আছে এখনো সেভাবে রোদ বেরোয়নি। আর এই চারিদিকে কিন্তু অনেক ফুল গাছ লাগানো থাকে, যেগুলো এখন নতুন করে লাগানো হচ্ছে, হয়তো আগের ফুল গাছগুলো কেটে দিয়েছে। তো আপনাদেরকে যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।